যে রক্তকে পানি করে ডলার পাঠায় তার গায়ে পুলিশ কেন হাত দেবে? যে ২০ লক্ষের উপরে প্রবাসী নাগরিকদেরকে কি হালে রেখেছে আমাদের হাইকমিশন। বাংলাদেশের অর্থনীতির যে ৩টা ভিত আছে তার ভিতরে একটা হচ্ছে আমাদের ৭০ থেকে ৮০ লক্ষ অথবা কেউ কেউ বলছে ১ কোটির উপরে প্রবাসী ভাই বোনরা, যারা পৃথিবীর শতাধিক দেশে গতর খেটে পরিশ্রম করে বাংলাদেশের জন্য রক্তকে ডলারে পরিণত করে দেশে পাঠান। সেই মানুষগুলো আসলে কেমন আছে? আমাদের মালয়েশিয়া সফরে আমরা দেখলাম এবং শত শত মালয়েশিয়ার ভাই বোনদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি এবং পত্রিকাতেও আমরা বিভিন্ন সময় দেখেছি যে ২০ লক্ষের উপরে প্রবাসী নাগরিকদেরকে কি হালে রেখেছে আমাদের হাইকমিশন। আমরা বিভিন্ন সময় এই সমস্যাগুলো জানতে পারি। একটা হচ্ছে দেখবেন একটা বিশাল দালাল চক্র আছে আমাদের হাইকমিশনকে ঘিরে এবং এর সাথে হাইকমিশনের সিনিয়র কর্মকর্তারা জড়িত এবং শুধু বর্তমানে না, অতীতেও ছিল। এবং আমরা দুঃখজনকভাবে জানতে পেরেছি যে মালয়েশিয়াতে হাইকমিশনে ফ্যাসিবাদের দোসরিপনা করেছে, দালালিপনা করেছে এমন হাইকমিশনার, অ্যাম্বাসেডার থেকে শুরু করে জুনিয়র কর্মকর্তা কর্মচারীরা সবাই আগের মতোই আছে, কোনো পরিবর্তন হয়নি। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা যারা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে বাংলাদেশে পরিবর্তন দেখতে চাই, বাংলাদেশ ২ দেখতে চাই, দায় ও দরদের নতুন রাজনীতি বিনির্মাণ করতে চাই, ঠিক সেই জায়গাতে এই পরিবর্তনগুলো হচ্ছে না কেন? আগের দালাল ফ্যাসিবাদের দোসর যারা দিনে রাতে হাসিনা এবং শেখ পরিবারের গুণগান করেছে, পূজা করেছে, জিকির আজগার করেছে, তাদেরকে কেন এখনও সরানো হচ্ছে না? তারপরে দেখলাম যে এই ২০ লক্ষ শ্রমিক ভাই বোনদের জন্য ন্যূনতম যে সেবা দেওয়া দরকার, পাসপোর্টটা অন টাইমে পাওয়া, কম টাকায় পাওয়া, দালালকে না ধরা, দালালকে টাকা না দেয়া এবং এই যে সার্ভিসগুলো প্রোভাইড করবার কথা, এই পুরোটাকে মিলায়ে আমাদের হাইকমিশন কেন্দ্রিক একটা দুষ্ট চক্র ডেভেলপ করেছে, যেখানে হাইকমিশনের সিনিয়র অফিসার থেকে শুরু করে জুনিয়র অফিসার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, দালাল চক্ররা এটার সাথে ইনভলভ। ছোট ছোট সেবাগুলো কীভাবে দেখেন আমাদের নাগরিকদেরকে বঞ্চিত করছে। এখানে একটা পাসপোর্টের নবায়নের আবেদন করছে, এই আবেদনটা করতে তাকে একটা ব্যাংক ড্রাফট করতে বাইরে যেতে হয়। এই অনলাইনের জমানায় দেশ নাকি ডিজিটাল হয়ে গেছে, মালয়েশিয়া তো আরও আগে ডিজিটাল হয়েছে। তাহলে ওই ৩০ পাউন্ড, ওই ৪৫ পাউন্ড, ওই ৩২-৩৩ পাউন্ডটা, রিঙ্গিতটা কেন অনলাইনে ট্রান্সফার করা যায় না? কেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে দেওয়া যাবে না? কেন তাকে পুরাতন ৮০ দশকের মডেলে গিয়ে ব্যাংকে দিতে হবে? এই ব্যাংকে দিতে গিয়ে একজন শ্রমিক ভাই বোনকে কাজে ফাঁকি দিয়ে অথবা কাজ মিস করে ২ ঘন্টা ৩ ঘন্টা এখানে অপেক্ষা করে লাইনে দাঁড়ায় থাকতে হয়। এরপরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পায় না। এই দুষ্ট চক্র যেটা বললাম, হাইকমিশনের দালাল যে শ্রেণীটা আছে, এই দালালরা ১০০-১৫০ অ্যাপয়েন্টমেন্টের পরে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটাকে সুইচ অফ করে দেয়। তখন হচ্ছে আবার ঘুষ দিতে হয়, ১০০-২০০ যার কাছ থেকে যা নিয়ে পারে রিঙ্গিত ঘুষ দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। এই প্রসেস ফলো করতে করতে যেই পাসপোর্টটা আমার ২ সপ্তাহে আসার কথা ছিল সেটা ২ মাস লেগে যাচ্ছে, ৪ মাস, ৬ মাস, ৮ মাস লেগে যাচ্ছে। এর ভিতরে মালয়েশিয়ার ভিসাটা এক্সপায়ার করছে, পাসপোর্টটা এক্সপায়ার করছে এবং এই মানুষটা অবৈধ হয়ে যাচ্ছে। এরপর থেকে আপনি দেখতে পাচ্ছেন এই মানুষগুলোকে লুকায়ে কাজ করতে হয়, লুকায়ে বাসায় থাকতে হয় এবং তারপরেও এখানে শত শত হাজার হাজার প্রবাসী ভাই বোনরা গ্রেফতার হয়ে যাচ্ছে, অ্যারেস্টেড হয়ে যাচ্ছে, ডিটেইনড হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, এক কাপড়ে বাসায় চলে যেতে হচ্ছে, বাড়িতে ফিরে আসতে হচ্ছে। এই দায়টা কে নেবে? পাসপোর্টের মতো একটা ছোট্ট বই যেটা প্রিন্ট করতে কয়েক ঘন্টা সময় লাগার কথা, কেন দালাল ধরতে হবে আমাকে? তাহলে কারা এটার জন্য দায়ী? এখানে একটা কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে ESKL নামে, যারা এই প্রসেসিংটা করে। এটার সাথে জড়িত হচ্ছে আওয়ামী ফ্যাসিস্ট যে গোলামরা ছিল আগের ১৬ বছরের, এই গোলামদের সাথে নতুন রাজনৈতিক গোলাম যোগ হয়েছে। বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের নেতারা আবার এখানে এই কোম্পানিতে ডাইরেক্টর হয়েছে, যারা এই প্রসেস থেকে বেনিফিশিয়ারি হচ্ছে এবং এই প্রসেসটাকে সংশোধন করা হচ্ছে না। প্রবাসী ভাই বোনরা মনে করেন জাতীয় নিরাপত্তার স্বার্থে এটা কোনো বিদেশি কোম্পানিকে না দিয়ে এটা সরাসরি বাংলাদেশের হাইকমিশন ডিল করা দরকার। প্রয়োজনে এখানে হাইকমিশনের লজিস্টিক্স বাড়ানো দরকার এবং এটা বাড়ানোর জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের শ্রম মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, যাদের যেখানে যেই রোল প্লে করবার দরকার আছে সেগুলো করা দরকার। এখানে আমাদের হাজার হাজার ভাইরা জেলে আছেন, হাজার হাজার ভাইদের পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে। তারা যখন হাইকমিশনের সামনে যান অথবা ESKL অফিসের সামনে যান, লোকাল পুলিশ ডেকে তাদের সাথে অমানসিক নির্যাতন এবং আচরণ করা হয়, তাদেরকে পুলিশ দিয়ে পেটানো হয়। যে রক্তকে পানি করে ডলার পাঠায় তার গায়ে পুলিশ কেন হাত দেবে? এই পুরো দায় হচ্ছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। আমি পররাষ্ট্র উপদেষ্টাকে বলছি, যদি আপনারা দায়িত্ব পালন করতে না পারেন, আল্লাহর হস্তে বিদায় নেন।
তা না হলে এগুলো নিয়ে প্রবাসীরা যেভাবে আন্দোলন করছে, বাংলাদেশেও আপনাদের বিরুদ্ধে আমরা কথা বলতে, আওয়াজ তুলতে বাধ্য হব। এটা আমাদের জাতীয় দায় এবং দায়িত্ব। আপনারা বিলিয়নস অফ ডলার যখন মাসে মাসে আসে, তখন আপনারা গর্ব করে বলেন যে রেমিটেন্স বেড়েছে, কিন্তু ওই রক্ত মাটি করা, যে পানি করা যে মানুষগুলোর কথা, তাদের কথা আপনারা ভুলে যান। অথবা আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে আপনাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে লুক আফটার করা। তারা তাদের দায়িত্ব অলরেডি পালন করছেন। অনেক প্রবাসী ভাইয়েরা যখন মারা যান, তাদের লাশ বাংলাদেশে পাঠানোটা আর একটা হ্যাসেলে পরিণত হয়। বাংলাদেশ বিমান সেবা দিতে চান না। বাংলাদেশ বিমানকে কেন্দ্র করে একটা টিকিটের সিন্ডিকেট ডেভেলপ করেছে। যেই দূরত্বে আসতে 30,000 টাকা লাগার কথা, 20,000 টাকা লাগার কথা, সেখানে মৌসুমে টিকিট পাওয়া যায় না, 50, 60, 70,000 টাকা খরচ করতে হয়। এই টিকিটের দালালি পড়াটাও এখান থেকে অ্যাড্রেস করতে হবে বাংলাদেশ বিমানের ভিতরে যারা যারা অসৎ কর্মকর্তা আছে। সব মিলিয়ে আমাদের বক্তব্য হচ্ছে, যারা বাংলাদেশের জন্য দিনরাত খাটছেন, পরিশ্রম করছেন, তাদেরকে দেখভাল করার দায়িত্ব হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের। এই জন্যই পরিবর্তন হয়েছে, এই জন্যই 1400 মানুষ জীবন দিয়েছে, শহীদ হয়েছে। অতএব তাদের রক্তের যে দায়, এটা শোধ করতে হবে। আমার নাগরিক সেবাটাকে বাড়ায়। এই জন্য যেই অ্যাম্বাসেডার, ডেপুটি অ্যাম্বাসেডার অথবা হাই কমিশনারকে খায় ফেলতে হবে, তারা খায় ফেলতে হবে। যার মেয়াদ শেষ হয়ে গেছে, তারে কান ধরে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন। মেয়াদ শেষ হয়ে গেছে, সে বাংলাদেশে এখনো যায় না কেন, ফিরে না কেন? তার ক্ষমতার উৎস কোথায়? কে? এত ক্ষমতাটা কার? হাসিনার মতো ফেরাউনকে যারা রক্ত দিয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে, এর থেকে বড় ফেরাউন বাংলাদেশের আর জন্ম হয়নি, আর কোনো দিন হবে না। অত আমরা জানতে চাই যে কার কারণে, কার ক্ষমতা দেখায় এখানে হাইকমিশন এখনও এই দুর্বৃত্তপনার সাম্রাজ্য চালিয়ে যাচ্ছে। অতএব যে উপদেষ্টার দায়িত্ব আছে এখানে পালন করবার, আমরা আহ্বান করছি, আপনারা এই সিচুয়েশনগুলোকে, এই ক্রাইসিসগুলোকে ইমিডিয়েটলি হ্যান্ডেল করেন। আমার 20 লক্ষ প্লাস শ্রমিক ভাইদের জীবনটাকে সহজ করেন। জীবন সহজ করবেন, তারা আরও বেশি টাকা পাঠাবে। এটাই আপনাদের দায়িত্ব, এটাই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা।